আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা জানি যে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগ যে ১৭ বছর দেশ শাসন করেছিল একটানা, সেই সময় তারা বিএনপির বিভিন্ন নেতাকর্মী এবং আরও অনেকের বিরুদ্ধে, বিরোধী দলীয় অনেকের বিরুদ্ধেই অনেক একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। রাজনৈতিক মামলা যেগুলোকে বলা হয়, অথবা হয়রানিমূলক মামলা বলা হয়, এরকম হাজার হাজার মামলা দিয়েছে। এবং সেই মামলাগুলি কিন্তু সরকারের পতন হয়েছে, কিন্তু মামলাগুলো তুলে না নিলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের কিন্তু নিয়মিত হাজিরা দিয়েই যেতে হয়েছে। এক একজনের বিরুদ্ধে ২০০-৩০০ পর্যন্ত মামলা ছিল, এবং এমনও দিন গেছে তাদের সারাদিন সারাটা বছর কেটেছে, প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে যেতে হয়েছে আদালতে কোনো না কোনো মামলা হাজিরা দিতে। এগুলো খবর আমরা তখনই জেনেছি যে কত মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। আজকের খবর হলো, গতকালকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বলা হয়েছে যে তারা বেশ কয়েকটা প্রায় ১০০৬টি মামলা প্রত্যাহার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে যে দায়ের করা হয়েছিল মামলাগুলো, রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এগুলো থেকে ১০০৬টি মামলা প্রত্যাহারের জন্য সরকার অনুমোদন দিয়েছে। এটা খুবই একটা ভালো সংবাদ আমি মনে করি, কারণ হয়রানিমূলক মামলা থাকবে কেন। এখন প্রশ্ন হচ্ছে যে ১০০৬টা কোন বিচারে, এই প্রশ্নটা আমি একটু করতে চাই। ১০০৬টি কেন? আমরা তো জানি, আমরা বিএনপি আওয়ামী লীগের আমলে বিএনপিদের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল, তারা কিন্তু বারবার বলেছে যে বিএনপির বিরুদ্ধে ২০০৯ সাল থেকে আপনার ২০২৪ নির্বাচনের আগ পর্যন্ত এই সময়ে ১,৩৮,০৭১টি মামলা হয়েছে। এটা বিএনপির মামলার তথ্য ও সংরক্ষণ শাখা ছিল একটা, তাদের হিসাব অনুযায়ী বলা হয়েছিল ২০২৩-এর ২৫শে জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে এরকম ১,৩৮,০৭১টি মামলা করা হয়েছিল, এবং এসব মামলার মোট আসামির সংখ্যা ছিল ৪০ লাখের উপরে। এই হিসাবটা নিয়ে আবার অনেকে কনফিউশন তৈরি করার চেষ্টা করেছে, বাট হিসাবটা খুব সহজ। যেমন একজন লোকের বিরুদ্ধে ৩০০ মামলা, তো সে কিন্তু ৪০ লাখ আসামির মধ্যে সে কিন্তু ৩০০ আসামি সে একাই, এরকম হয়। এবং এর মধ্যে কেবল ঢাকা মহানগরের মামলার সংখ্যা ছিল ১৭,৫৮৩টি, অনেক মামলা। তো যদি ঢাকা মহানগরেই ১৭,০০০ মামলা হয় এবং সারা দেশে ১,৩৮,০০০ হয়, তাহলে মাত্র ১০০৬টি মামলা আপনি প্রত্যাহার করতেছেন। এই ১০০৬টি আপনারা কিভাবে নির্বাচন করলেন? আশা করি আপনারা ঠিকভাবে নির্বাচন করেছেন, কিন্তু তারপরেও একটু শঙ্কা থেকে যায় নির্বাচন প্রক্রিয়াটা কি, এটা একটু জানা দরকার। মাত্র এই সরকার দায়িত্ব নিয়েছে মাত্র কয়েকদিন, এক সপ্তাহ এখনো হয়নি। এর মধ্যে ১০০৬টা আপনারা কিভাবে, কোন প্রক্রিয়ায় করলেন, এটা একটু জানা দরকার। এবং তারা কি সবাই বিএনপির? আওয়ামী লীগ আমলের মামলাগুলোতে বিএনপি ছাড়া জামাতের বিরুদ্ধে করা হয়েছে, অন্যান্য দলের বিরুদ্ধে করা হয়েছে, সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। ব্রেকআপটা কি, ব্রেকআপটা এখন আমরা জানি না। এটা জানার একটু কৌতূহল আমার থাকছে। আর তার পাশাপাশি আরেকটা কথা, এত মামলা তাহলে আপনারা কিভাবে প্রত্যাহার করবেন? প্রত্যাহারের কোনো পদ্ধতি আপনারা তৈরি করেছেন কিনা? আমরা কিন্তু আগেও দেখেছি যে 1-11 সরকারের আমলে ২০০৮ সাল পর্যন্ত যে মামলাগুলি হয়েছিল, ২০০৯ সালের প্রথমেই আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার পর তারা কিন্তু দ্রুত বেগে বেশ কিছু মামলা প্রত্যাহার করেছে। এবং ইন্টারেস্টিংলি তারা যে মামলাগুলি প্রত্যাহার করেছে তার সবগুলোই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে 1-11 সরকারের দায়ের করা মামলা। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলি করেছিল 1-11 সরকার, সেগুলো তারা প্রত্যাহার করেনি। এবং বেগম খালেদা জিয়া যে জেল খেটেছেন, ওরকম একটা মামলায় কিন্তু খালেদা জিয়া জেল খেটেছেন। আবার ওরকম অনেক মামলা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, সেগুলি আবার আওয়ামী লীগ সরকার সব প্রত্যাহার করে নিয়েছে। কাজে আমার জানার খুব আগ্রহ, যারা ক্ষমতায় যান তারা কি কেবল নিজেদের নেতাকর্মী মামলাগুলি প্রত্যাহার করে নেন? ওনাদের নেতাকর্মীর বিরুদ্ধে ছাড়া আর কোনো সাধারণ নাগরিকের বিরুদ্ধে কি হয়রানিমূলক মামলা হয় না? যদি হয়, সেগুলিকে প্রত্যাহার তারা করেন?
নিশ্চয়ই সময় হয়েছে। যারা বিএনপি করতো তার বাইরে একটা সময় তো এরকম ছিল, শেষ দিকে যে মামলা করার জন্য বিএনপির কোনো নেতাকর্মীকে আর খুঁজেই পাওয়া যেত না। তখন তো অন্যদের ধনাঢ্য ব্যবসায়ী ট্যাবসায়ী এরকম অনেকের বিরুদ্ধে মামলা হতো। সেই হয়রানিমূলক মামলাগুলি কি প্রত্যাহারের জন্য এই সরকারের কাছে বিবেচিত হবে? এই প্রশ্নটা থাকলো। কারণ আমরা বলতে চাই, এমনি আদালতে অনেক মামলা জট আছে, মামলা চললে উকিলদের লাভ হয়, আর তো কারো লাভ হয় না, মানুষের ভোগান্তি কিন্তু থেকেই যায়। তো এরকম হয়রানিমূলক মামলাগুলি যেন দ্রুত নির্ধারণ করা যায়, চিহ্নিত করা যায়, সেরকম একটা ব্যবস্থা করা দরকার। পাশাপাশি চিহ্নিত হলে পরে সেগুলো একটা আদেশের মাধ্যমে সবগুলো প্রত্যাহার করে নেওয়া উচিত। মানুষকে হয়রানি থেকে মুক্তি দেওয়া কিন্তু একটা গণমুখী সরকারের অন্যতম একটা দায়িত্ব। এখন আরেকটা প্রসঙ্গ একটু আসি। সেই প্রসঙ্গটা হলো, এই যে আওয়ামী লীগের শাসনামল, তারপরে আওয়ামী লীগের সরকারের পতন ঘটলো, তারপরে আসলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে। এই সরকার আসার পরেও কিন্তু আমরা মামলার জোয়ার দেখেছি, মানে বানের পানির মতো মামলা হতে থেকেছে, এবং এক একটা মামলায় 200-300 লোককে আহত করা হয়েছে। মিরপুরে একটা মামলার কথা আমরা জানি, একজন লোক নাকি হত্যা প্রচেষ্টা, মানে ছড়রাগুলি লেগেছিল তার পায়ে, সেই অপরাধে 40 জন শিল্পী সাহিত্যিকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, আর্টিস্টের বিরুদ্ধে মামলা করা হয়েছিল তো 40 জন মোট না, কিন্তু মোট আসামির সংখ্যা মানে 200-র মতো। তার মধ্যে শেখ হাসিনাও আছে এবং আরও আছে। এবং তখন একটা অলিখিত নিয়ম ছিল যে যে মামলায় শেখ হাসিনাকে আসামি করা হবে, সেই মামলায় অন্য যত লোককে আসামি করা হবে তাদের কারো কোনো জামিন হতো না। এটা আমাদের আসিফ নজরুল সাহেবের উদ্ভাবন ছিল সম্ভবত, আমি বলতে পারবো না, বাট এরকম আমরা শুনেছি। কারো জামিন হয়নি, অনেকে পালিয়ে গেছে দেশ ছেড়ে। কি করবে? মামলায় ধরা খেয়ে, হত্যা মামলায় ধরা খেয়ে এবারে জেলে জীবন কাটাতে হবে, থাকিনি। এই সময় কি অনেক এরকম মামলা হয়নি? উত্তরে একজন নিহত হয়েছেন, তার জন্য সেই মামলা আসামি করা হয়েছে সাংবাদিকদের, অনেক সাংবাদিককে এই মামলা আসামি করা, এই যে ফারজানা রূপা, শাকিল আহমেদ, এদেরকে মামলা, এরকম মামলা আসামি করা হয়েছে, অনেককে আসামি করা হয়েছে। এবং এই যে মামলাগুলোতে আসামি করা হয়েছে, ওনারা কি হত্যা করেছেন অথবা হত্যার প্ররোচনা ওনারা কি ভেবে দিলেন? তো এরকম মামলা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের কাউকে ছাড়া হয়নি। আমি স্বীকার করি যে আওয়ামী লীগ আমলে অনেক সাংবাদিক ছিল যা নাকি আওয়ামী লীগ সরকারকে এক ধরনের মানে আপনার করেছে, আপনার কি বলে সমর্থন দিয়েছে, টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এর জন্য একটা অপরাধ হতে পারে, যদি কোনো অপরাধ হয় সেই অপরাধে মামলা করেন, কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আপনি তাদেরকে আটকে রাখা, এটা কি এক ধরনের হয়রানিমূলক মামলা নয়? এই মামলাগুলিকে প্রত্যাহার করা উচিত না? আবার ধরুন আনিস আলমগীর কথা ধরেন, আমাদের বন্ধু আনিস আলমগীর, সহকর্মী আনিস আলমগীর, মঞ্জুর আলম পান্না, ওনাদের বিরুদ্ধে, এরা তো সাংবাদিক, ওনাদের বিরুদ্ধে কি হয়েছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মঞ্জুর আলম পান্না বাইরে বেরিয়ে এসেছেন, মামলা কিন্তু শেষ হয় নাই, উনি জামিনে বেরিয়ে এসেছেন, তার মানে ওনাকে যে কিন্তু কোর্টে হাজিরা দিতে হচ্ছে। এটা কি মিথ্যা মামলা নয়? এটা কি হয়রানিমূলক মামলা নয়? আনিস আলমগীর এখনো জেলে আছেন কেন? যেভাবে এই মামলাগুলি প্রত্যাহার করা হলো, আনিস আলমগীর এটা প্রত্যাহার করা যেত না? আনিস আলমগীর কোনো পলিটিক্যাল লোক? আনিস আলমগীরকে ডক্টর ইউনূস সরকার, আমি তো মনে করি ডক্টর ইউনূস নিজে ব্যক্তিগতভাবে তার প্রতি রোষান্বিত হয়ে তাকে হয়রানিমূলক মামলা আটকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, এটা আমার ধারণা। তো তার মামলাটা কেন থাকবে? তার মামলাটাকে প্রত্যাহার করা যেত না? এটা তো টাটকা মামলা, নাকি এখন পরে মামলা হয়েছে পরে করবো? উনি তো জেলে আছেন, জেল থেকে বের করে দেন, তাও তো দিচ্ছেন না আপনারা। তাহলে আপনারা কিভাবে এক ধরনের বৈষম্যমূলক আচরণের থেকে বাইরে থাকতে পারলেন? আমার মনে পড়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা বলেছিলেন ওনার প্রথম ভাষণে জাতির উদ্দেশ্যে, যে যারা তাকে ভোট, তাদের এই সরকারটা হবে যারা তাদেরকে ভোট দিয়েছে, যারা তাদেরকে ভোট দেয় নাই, এবং যারা ভোট দিতেও যায় নাই, তাদের সবার সরকার। কিন্তু মামলা প্রত্যাহারের সময় তো কেবল বিএনপির নাম দাম, তো অন্য যারা আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সরকার তো আপনি, তাদের মামলাগুলি প্রত্যাহার করছেন না কেন? আনিস আলমগীরকে মুক্তি দিচ্ছেন না কেন? পান্নার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিচ্ছেন না কেন? আবু আলম শহীদ খানের কথা বলছি, হাফিজুর রহমান কার্জনের কথা বলছি, ওনাদের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার করে নিচ্ছেন না কেন? ওনাদের কি অপরাধ ছিল? এই বিষয়গুলো কিন্তু মানুষ প্রশ্ন তুলবে। আমার কথা হলো, এই 17 মাসে, খালি 17 বছর ধরলে হবে না, 17 মাসেও যার মামলা আছে সেগুলো আপনার প্রত্যাহার করে নিন। এবং এই সমস্ত মিথ্যা মামলায় যারা জেলে আছে,
মানে যারা কারাগারে আছে তাদেরকে ইমিডিয়েট মুক্তির ব্যবস্থা করেন। যদি কেউ অপরাধ করে থাকে তার ভিতরে মামলা চলবে, তার জামিনের ব্যবস্থা করে দেন। এটা কিন্তু খুব জরুরি আমি মনে করি। আমি জানি না আমাদের এই আবেদন, আমাদের এই প্রত্যাশা পূরণ হবে কিনা, কিন্তু আমাদের প্রত্যাশা থাকলো। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।